তারপরে আরেক ফ্যাসিবাদের উত্থান হচ্ছে এমনটা বলতে চাচ্ছেন। এক্স্যাক্টলি। আমি শুধু একটা উদাহরণ না, আপনি আরো উদাহরণ দেখেন, যেভাবে নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। আজকে ভোটের মাঠের পাট থেকে বাস উদ্ধার করা হচ্ছে, নকল সিল জন্য অ্যারেস্ট করা হচ্ছে, এক প্রার্থী মিলিটারি পুলিশকে হুমকি ধামকি দিচ্ছে, সে আবার বলছে ঢাকায় আমরা কোনো আসন দিব না। দিজ আর দ্য সিমটমস যে আমরা তো এই সিস্টেম চাই নাই, আমরা চেয়েছিলাম একটা সুস্থ রাজনীতির পরিবেশ। আমি যে জায়গাটা শেষ করি নাই সেটা হলো, আপনি নির্বাহী আদেশ দিয়ে যদি কাউকে নিষিদ্ধ করতে চান, কাউকে মতাদর্শ চাপিয়ে রাখতে চান, তাহলে এটা পাল্টা শক্তি সঞ্চার করে আপনার উপর এমনভাবে চেপে বসবে, যেটা আমরা এখন দেখছি জামাত আমাদের উপর চেপে বসার চেষ্টা করছে তাদের বয়ান দিয়ে। সুতরাং রাজনীতির মতাদর্শ এইভাবে নিঃশেষ করা যায় না, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। আমার মনে হয় তারেক রহমান সেটাই বলেছেন যে অন প্রিন্সিপাল জিয়া রহমানের যে রাজনীতি, কারো রাজনীতি নিষিদ্ধ করা না, বরঞ্চ যার হাতে রক্তের দাগ তাকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে ভিন্ন লিডারশিপ যেন আসে। ধন্যবাদ শাহেদ আলম। আমি এবার সালেউদ্দিন সিফাত আপনার কাছে আসতে চাই। শুনছিলেন শাহেদ আলমের বক্তব্য, আপনি তার কথা থেকে আমরা যে জিনিসটা জানলাম যে জামাতের বি টিমের অ্যাক্টিভিটিসের কথা নিয়ে তিনি বলেছেন, এই প্রসঙ্গে আপনি কিছু বলতে চান কিনা, এবং এই যে ফ্যাসিজমের পতন হওয়ার পরে নতুন ফ্যাসিজমের উত্থান আপনি আপনার দৃষ্টিকোণ থেকে দেখেন কিনা, এবং তারেক রহমানের এই বক্তব্যে আপনার অবস্থান কি, কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ, এবং আমার পাশে উপবিষ্ট অন্যান্য যারা সহালোক আছে তাদেরকে সালাম ও শুভেচ্ছা। এখন যে প্রশ্নটা রয়টার্স তারেক রহমান সাহেবকে করেছেন, এটা যদি আমাকে করতেন আর কি, তাহলে আমি একটা ভিন্ন আনসার দিতাম আর কি। মানে আমার কাছে প্রশ্নটা শুনে মনে হয়েছে একজন ইউরোপিয়ানকে এই প্রশ্নটা করা, যে ধরেন ফর এক্সাম্পল নাজি পার্টির কোনো হেয়ার্স উত্তরাধিকারী সে আবার রাজনীতিতে আসবে, হাউ ডু ইউ সি ইট, আপনি এটাকে কীভাবে দেখছেন, আপনি কি এটাকে অ্যালাউ করবেন কি না? তো আসলে কি কোনো ইউরোপিয়ান অ্যালাউ করবে না। কিন্তু ওই যে তারা আসলে এই প্রশ্নটা হচ্ছে আমাদের মতো যারা ব্রাউন স্কিন আছে তাদের উপরে এই জিনিসটা চাপাই দিতে চায় আর কি, নিজেদের বেলায়। বা ধরেন আপনি এটা কোনো একটা ইতালিয়ানকে জিজ্ঞেস করলেন যে আপনি কি চান কিনা যে মুসোলিনি যে ফ্যাসিস্ট পার্টি আছে তাদের হেয়ার্সরা, তাদের উত্তরাধিকারীরা বা মুসোলিনির হেয়ার্সরা, তারা হচ্ছে গিয়ে উইদাউট এনি রিমোর্স অ্যান্ড রিপেন্টেন্স ইতালিতে রাজনীতি করুক। তো এখন এইটা আসলে তারা তাদের একটা এন্টারপ্রাইজ আর কি, তারা সো কল এই যে লিবারেল ডেমোক্রেসি, সেটা হচ্ছে তারা আবার বাইরে এটা সেল করে আর কি, নিজেদের ক্ষেত্রে তারা এটা আবার দেখেন আর কি। আওয়ামী লীগের ক্ষেত্রে এবং তাদের বিশেষত শেখ পরিবার, এখানে তো আসলে আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে না, বাই দ্য ওয়ে, এখানে আমি একটা ডিস্টিংশনটা আনি, এখানে আসলে আওয়ামী লীগ নিয়ে আলাপ হয় না, এটা আসলে আলাপটা হয়েছে শেখ পরিবার নিয়ে। তো এটাকে আমি একটা এভিল এন্টারপ্রাইজ হিসেবে চিহ্নিত করতে চাই। ইটস অ্যান এভিল এন্টারপ্রাইজ। ওয়াই? বিকজ আপনি যদি তাদের বাবাকে দেখেন, শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশে বাকশালের কায়েম করেছেন, বাকশাল কায়েম করে তিনি বিরোধী দল মতকে হত্যা করেছেন, প্রায় 30,000 জাসদ নেতা কর্মীকে হত্যার দায় তার উপর আছে। তো এত কিছু করার পরেও আপনি দেখবেন যে তার যে তার লেগাসিটা উইদাউট এনি কাইন্ড অফ আপনার রেকগনিশন, যে সে আসলে কি করেছে, এইটা ছাড়া বাংলাদেশে কিন্তু রিসার্ফেস করানো হয়েছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ নিজে, বাংলাদেশের বিভিন্ন সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সো কল সিনিয়র সাংবাদিক, সবাই মিলে এটাকে রিসার্ফেস করিয়েছে উইদাউট এনি রেকগনিশন টু দ্য ভিকটিমস, যারা হচ্ছে 1974-এ। আমি শেষ করি ছিল যে রয়টার্সে বলা বক্তব্য, তার এই মন্তব্যের ভিত্তিতে আপনার মতামত কি? ইয়েস, আমি আপনাকে বলছি আমার মতামত কি, সেটাই তো আপনাকে বলছি, যে আমি বললাম তারা একটা এভিল এন্টারপ্রাইজ, এন্ড ওয়াই দে আর এভিল এন্টারপ্রাইজ আমি সেটা বিশ্লেষণ করছি। এরপর আপনি যদি শেখ হাসিনার কথা দেখেন, আপনার শেখ হাসিনাকে এখন পর্যন্ত সে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, কোথাও আপনি দেখেছেন বিন্দু মাত্র রিমোর্স এন্ড রিপেন্টেন্স আপনি দেখেছেন? তাদের আওয়ামী লীগ বাদ দিলাম, শেখ পরিবারের কারো মাঝে আপনি এই ধরনের বিন্দু মাত্র রিমোর্স এন্ড রিপেন্টেন্স দেখেছেন? মানুষ গ্রহণ করবে কি করবে না সেটা পরে আসছে। আমার কথা হচ্ছে বিএনপি, আপনি আমাকে শেষ করতে দেন, সেই অবস্থান নিয়ে কথাটা আসছে। আচ্ছা, আপনি আমাকে শেষ করতে দেন, আমি শেষ করতে দেন, যেহেতু শাহেদ ভাই তো প্রায় 8 মিনিটের মতো কথা বলছেন। থেকে সরে যাচ্ছি না, আমি সরে যাচ্ছি না, আপনি শুনলে আপনি বুঝতে পারবেন। এরপর ধরেন আপনি, এটা তো শেখ পরিবার নিয়ে কথা হচ্ছে, আমি পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে বলছি। জয়ের ব্যাপারে অভিযোগ আছে যে সে দুর্নীতি করেছে বাংলাদেশে। আচ্ছা, টিউলিপ সিদ্দিকের কথা, তার বিরুদ্ধে তো দুর্নীতি দেয় অলরেডি, 3টা কাউন্টে 6 বছরের কারাদণ্ড দিয়েছে। আপনি রেদওয়ান মুজিব ববির কথা যদি বলেন, সে সিআরআই এর হেড ছিল, এবং সেটার মাধ্যমে ইন্টেলেকচুয়ালি কিভাবে আমরা বুঝতে পেরেছি যে এনসিপি গ্রহণ করবে না। আপনি আমাকে শেষ করতে দেন, আপনি আমাকে আমার কথাটা বলতে দেন, আপনি আমাকে আমার কথাটা বলতে দেন। জি জি বলুন। ফলে এই যে এভিল এন্টারপ্রাইজটা আছে, এই এভিল এন্টারপ্রাইজকে আপনি উইদাউট রিমোর্স অ্যান্ড রিপেন্টেন্স বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ কখনোই তাদেরকে অ্যাকসেপ্ট করবে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা তাহলে তো এটা নির্বাচনের মাধ্যমে যেতে হবে। ভাই, তাদের ব্যাপারে আগস্টে রায় হয়ে গেছে, এখন নতুন করে আবার তাদের ব্যাপারে রায় দেওয়ার কিছু নাই। তাদের ব্যাপারে এখন যে পদক্ষেপগুলো হবে, নাম্বার 1 হচ্ছে ট্রায়াল অ্যান্ড জাস্টিস, 2 নম্বর হচ্ছে তাদের রিপেন্টেন্স অ্যান্ড রিমোর্স। যাদের ট্রায়াল নাই, যাদের ট্রায়ালে যাদের কোনো ঈমান নাই, যাদের অন্তরে কোনো রিমোর্স নাই, গণহত্যার পরও রিমোর্স নাই, শিশু হত্যার পরও রিমোর্স নাই, ধর্ষণের পরও রিমোর্স নাই, সুযোগের কিছু নাই। আপনি আগে ট্রায়াল নিশ্চিত করবেন, ট্রায়াল নিশ্চিত করার পর তাদের রিমোর্স এন্ড রিপেন্টেন্স আছে কিনা সেটা দেখবো আমরা। এরপর আপনি রিকনসিলিয়েশন আলাপ করতে পারবেন। রিকনসিলিয়েশন আমরা বহুত দেখছি, আমরা সাউথ আফ্রিকার রিকনসিলিয়েশন মডেলের কথা আমরা জানি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, কিংবা আরো অন্য টিএসসির কথা জানি। কিন্তু সবগুলোর মধ্যে একটা জিনিস কমন, যেখানেই রিকনসিলিয়েশন আসছে সেখানে আগে রিমোর্স
রিপেন্টেন্স আসছে। আপনি শেখ পরিবারের কার চোখে রিমোর্স দেখছেন? আপনি এখন দেখবেন যে হাসিনা ভারত থেকে বসে বসে বলতেছে যে বাংলাদেশের জনগণকে টেলিগ্রামে গ্রুপ কল করে বলতেছে বাংলাদেশের এদেরকে নাগরিকদেরকে হত্যা করো, ওদেরকে যারা বিরোধী মত আছে এদেরকে জামাত শিবির বিএনপি সবাইকে মারো কাটো ধরো, তাই না? এগুলো এখন তো বলতেছে। একজন বললো যে আপা আমরা এই জয় বাংলা জিন্দাবাদ বা এরকম কিছু একটা বলছে, তখন সাথে সাথে সে আনসার করছে যে তুমি এত মুখে ফটো করো না, তুমি করে দেখাও। তো তাইলে যেই সংগঠনটার নেতাকর্মীরা, যেই সংগঠনটার চিফ, যাদের মাঝে কোনো রিমোর্স এন্ড রিপেন্টেন্স দেখেন না, তাদের ব্যাপারে রিকনসিলিয়েশন আলাপ করে আসবে, আগে ট্রায়ালের আলাপ আসবে। সিফাত, আমি এই প্রসঙ্গে একটা যোগ করতে চাই, একটা প্রশ্ন, যে আপনারা এনসিপিরা এই ব্যাপারে স্ট্যান্ড নিয়েছেন এবং সেটা 5ই আগস্টে আমরা দেখেছি যে আপনারা তাদেরকে কোনোভাবেই এদেশে জায়গা দিবেন না, কিন্তু দেশের বাকি জনগণ দেশের বাকি জনগণ এগুলো এভাবে বলেন না, শুনেন এইগুলা ওই প্রশ্নটা করতে দেন, কথাটা শেষ করতে দেন, যে দেশের বাকি জনগণ যদি চায়, যেটা যেমনটা বলেছেন জনাব তারেক রহমান যেটা বলেছেন, সেই প্রসঙ্গে আপনার মতামত আপনাকে তো বললাম তিনটা ধাপ বলছি আপনাকে। প্রথম হচ্ছে আওয়ামী লীগের ট্রায়াল হইতে হবে, বিচার নিশ্চিত করতে হবে, এবং এই বিচার নিশ্চিতের পর তাদের মধ্যে থেকে রিমোর্স এন্ড রিপেন্টেন্স দেখতে হবে। তারা যদি রিমোর্স শো না করে, রিপেন্টেন্স শো না করে, উইদাউট এনি কাইন্ড অফ রিভিউ অফ দেয়ার পলিসি, হাউ কুড ইউ ইভেন থিঙ্ক অফ যে তারা আসলে রিকনসাইল হয়ে যাবে বাংলাদেশের সোসাইটিতে? আপনাকে তো আমি 3টা ধাপ বললাম, 3টা ধাপের পর আমরা লাভ করতে পারি। আপনি প্রথম ধাপেরই কোনো লাপাত্তা, মানে প্রথম ধাপই আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি এখানে খুব সুশীল, ঠিক আছে? আর ভাই একটা কথা বলছেন যে জামায়াতের বি টিম এখন অনেকে গুপ্ত বলা শুরু করে দিচ্ছে। হ্যাঁ, তো জামায়াতের বি টিম হচ্ছে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন করছে। তো এখন খুব ইন্টারেস্টিং একটা স্টোরি শেয়ার করি। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে মানে যাদেরকে আমি দেখতাম যে ধরেন খুব কিছু কিছু লোককে আর কি, যারা দেখতাম যে খুব অ্যান্টি জামাত পজিশন নিত আর কি, ছাত্রলীগ আমার খুব অ্যান্টি জামাত পজিশন, তাদের চেয়ে বেশি জামাত বিরোধী আর কেউ হতে পারে না। তো কারো পাস্টে গিয়ে আমরা দেখতাম যে সে আসলে কখনো শিবিরের সাথে কোনোভাবে কানেক্টেড ছিল, কখনো এরকম দেখছি 1-2 জনকে। আজকে এখন দেখতে পাচ্ছি আর কি, আমি জানি না যারা বেশি অ্যান্টি জামাত বলে তারা কি আসলে কি মানে এই ধরনের জামাতের সাথে কোনো কানেক্টেড ছিল? আমি জামাত শিবির, না আমি সেটা বলছি না, বললে আমি তো একটু খুশি হই যে না অ্যাকচুয়ালি আমার প্রতি গালাগালি কিছুটা কমে। না গালাগালি কমবে না, গালাগালি বলবে না, তাই অবশ্যই আমি আপনাকে গুপ্ত শিবির বলতে চাচ্ছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা যে আপনি যখন অন্য কাউকে উইদাউট এনি কাইন্ড অফ এভিডেন্স বা উইদাউট কোনো কিছু জাস্ট তার কিছু কার্যক্রমে, ধরুন আমি সংস্কারের ক্ষেত্রে আমি ধরেন কখনো জামাতের সাথে কিছু জায়গায় অ্যালাইন্ড আছি সংস্কারের ক্ষেত্রে, এটা দিয়ে আপনি বলে দিলেন যে সে হচ্ছে জামাতের বি টিম। তো এই জিনিসটা আগে আওয়ামী লীগ করতো আর কি, আওয়ামী লীগের মধ্যে এই প্রবণতাটা ছিল, যারে হরে ধরে শিবির ট্যাগ দেওয়া। আপনি দেখবেন যে হরে ধরে শিবির ট্যাগ দেওয়ার কারণে 2023 সালে শিবির একটা ক্যাম্পেইন করেছিল যে আইএম শিবির, কারণ সে তো টর্চার হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এখন যে ছাত্র ইউনিয়ন করে সেও শিবির হয়ে গেছিল ছাত্রলীগের সময়, কারণ তারও শিবির ট্যাগ দিয়ে মারা হয়েছে, ছাত্র ইউনিয়নের ছেলেপেলেকে শিবির ট্যাগ দিয়ে মারা হয়েছে। তো এখন এটা নতুন করে বিএনপির কিছু লোকজন তারা ভাবতেছে যে এরে ওরা শিবির ট্যাগ দিলে বোধহয় তারা খুব উপকার হয়ে যাবে। তারা উপকার করতেছে না, তারা বরং নিজেদের অপকার করতেছে, এবং বরং এই জিনিসটাকে আবার একটা মানে ভিক্টিমাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস কি, উনি বলেছেন যে আমরা নির্বাহী আদেশে নিষিদ্ধের কথা বলেছি, উনি হয়তো জানেন না, উনি কেন জানেন না আমি জানি না। আমরা প্রথম থেকেই বলেছি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলগত বিচারের কথা। তো দুইটা কিন্তু আলাদা। আমরা কিন্তু সংস্কার কমিশনকে এটা বলেছি যে আপনারা কি ক্রাইমস ট্রাইব্যুনালের মাধ্যমে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগকে? না নির্বাহী আমি কি বলেছি আপনি শুনেন নাই, আপনি কি বলেছেন আমি কি বলেছি আপনি শুনেন না। আমরা বলেছি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলগত বিচারের প্রসঙ্গ আমরা তুলেছি। তার মানে কি আওয়ামী লীগকে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ব্যক্তি আকারে না, কারণ আওয়ামী লীগ যখন আমাদের উপর ধ্বংসযজ্ঞ চালায়, বাংলাদেশের নাগরিকদেরকে যখন খুন করে, তারা তখন অফিসে বসে দলগতভাবে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে বাই রেজলিউশন তারা এই কাজটা করে। সুতরাং আওয়ামী লীগকে দলগত বিচারের প্রসঙ্গ অ্যাড করার জন্য আমরা বলেছি। ফলে আমাদেরকে শুধুমাত্র যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দিচ্ছে এইসব ভুংচুং বুঝে লাভ নেই, কারণ আমরা আমাদের কথা বলেছি। আর একটা জিনিস শেষ করে অশ্লীল স্লোগানের কথা ভাই বলছেন যে ঢাকা ইউনিভার্সিটির ছেলে পেলে এটা ওইটা ছিঁড়ে ফেলানোর কথা বলতেছে, ঠিক আছে? তো অশ্লীল স্লোগান অভ্যুত্থানের সময়, এবং শুধু অভ্যুত্থানের সময় না, তার আরো আগে থেকে এগুলো প্রচলিত সো কল অশ্লীল স্লোগান। আপনি 2018 সালে আমি দেখে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন আপনি দেখছেন কিনা আমি জানি না, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে খুব সুন্দর একটা স্লোগান ছিল আর কি, ঠিক আছে? পুলিশ কোন ড্যাশ ড্যাশ ড্যাশ, ঠিক আছে? তো এই যে এগুলো আসলে ফ্যাসিবাদ না। এখন এটা সব জায়গায় খালি ফ্যাসিবাদ, কেউ একটা স্লোগান খারাপ দিছে বা হয়তো যেটা আপাত দৃষ্টিতে শ্লীল না, ফেলার কথা যেটা বলছিলেন, আমি শেষ করি, যেটা আপাত দৃষ্টিতে শ্লীল, যেটা আপাত দৃষ্টিতে শ্লীল না মনে হচ্ছে, এই স্লোগান দিলেই যদি ফ্যাসিবাদ হয়ে যায়, তাহলে তো আপনি ফ্যাসিবাদকে নরমালাইজ করতেছেন। ভাই ফ্যাসিবাদ কি এত ঠুনকো জিনিস নাকি? ফ্যাসিবাদ একটা টোটালিটারিয়ান সিস্টেম, মানে কেউ একটা কথা বলতে ফ্যাসিবাদ হয়ে গেল। আপনারা না আমি আমি বলি আপনারা কি মনে হয় না, আপনারা কি এটাকে উগ্রবাদ মনে হয়? কেন উগ্রবাদ? আপনি হাউ ডু ইউ ডিফাইন উগ্রবাদ? হাউ ডু ইউ ডিফাইন এক্সট্রিমিজম? একজনকে হত্যার হুমকি দেওয়া উগ্রবাদ হয় কিনা? আপনি কি হত্যার হুমকি নিয়ে কোনো কথা বলছি? আমি তো আপনি কেন একটা
একটা বেশি No, no, রেটেড আরেকটা একটা বেশি না, আপনি বলেছেন, যেভাবে no, no, পুলিশের no, উপর no. আক্রমণ করছেন গতকালকে কে আক্রমণ করেছে? আপনাদের লোকজন যেভাবে আমাদের কারা? এই যে ইনকলাব মঞ্চের নামে যেটা আমরা কি ইনকিলাব মঞ্চ নাকি? অফকোর্স আপনারা ইনকলাব মঞ্চ আচ্ছা, okay, এই যে আপনারা ইনকলাব মঞ্চ আপনারা জামায়াত সবগুলো মিলে আপনারা কিসের ভিত্তিতে আপনি বলছেন যে তারা সাংবাদিকতার কি ইনকিলাব বেহাল দশা? No, ভাই it's একজন not senior সাংবাদিকতা। সাংবাদিক। আমি সাংবাদিক বলেই আপনাদের রন্ধ্রে রন্ধ্রে চিনি। আচ্ছা, আচ্ছা, রন্ধ্রে রন্ধ্রে চিনেন। আপনারা আচ্ছা, এই কিসের ভিত্তিতে বহুরূপী একটা বলছেন জিনিস ইনকিলাব মঞ্চ? যা ইনকলাব মঞ্চ তাই এনসিপি তাই জামাত হ্যাঁ, হ্যাঁ। আমি আই ডোন্ট আরো সি যান, এনি আরো যান, ডিফারেন্স আরো গিয়ে বলেন তারাই উগ্রবাদী। আরো বলেন তারা উগ্রবাদী। আরো বলেন তারা তালেবান। আরো বলেন তারা আমি ISIS, তালেবান আরো বলছি বলেন। না আপনি তো যাবেন, ভাই, আপনার পরের লাইনই এটা। আচ্ছা, আমরা- আমি তালেবান বলছি না তালেবান অর্থ কিসের ছাত্র ভিত্তিতে আচ্ছা, শুনেন, শাহিদ আলম আপনি কিসের ভিত্তিতে বলছেন যে তারা ইনকিলাব মঞ্চ? আমাকে একটু ব্যাখ্যা করবেন, আর সবাইকে একটু ব্যাখ্যা করবেন। কিসের বলেন আবার মানে আপনি বলছিলেন যে তারাই ইনকিলাব মঞ্চ জামাত, এটা কিসের ভিত্তিতে বলছেন, কেন বলছেন একটু ব্যাখ্যা করে শোনেন, বলবেন। তারা মানুষ একটা, অনেকগুলো কাপড় পরে, কখনো কোট পরে, কখনো পাঞ্জাবি পরে, কখনো টি শার্ট পরে, যখন যে জায়গায় যেটা প্রয়োজন হয় সেই রূপে তারা আবির্ভূত হয়। ইনকিলাব মঞ্চ যেদিন প্রোগ্রাম দেয় সেদিন বাংলাদেশের শিবিরের কোনো না কোনো ঢাকা শহরে একটা প্রোগ্রাম থাকে, ও বেছে বেছে ওই দিনই তারা প্রোগ্রাম দেয়, কারণ ইনকিলাব মঞ্চের নিজস্ব কোনো আলো নেই, এটা শিবিরের জামাতের আলোয় আলোকিত একটা মঞ্চ, ভেরি স্ট্রাইট, মার্ক মাই ওয়ার্ড, এদের নিজস্ব কোনো আলো নেই। চোখের যেমন নিজের কোনো আলো নেই, চোখের শক্তি নেই, আলো দিয়ে চোখ দেখে, আলোটা পেলে আপনার চোখ দেখে। ইনকিলাব মঞ্চ জামাতের শক্তি যখন পায় তখন সে শক্তিশালী হয়ে যায়। কালকে আমরা এই ধরনের একটা অর্কেস্ট্রা দেখেছি ফর নো রিজন। সরকার যেখানে বদ্ধপরিকর যে হত্যার বিচার হচ্ছে, হাদির ফ্যামিলিকে পুনর্বাসন করেছে, তার ভাইকে চাকরি দিয়েছে, পুনর্বাসন জাতিসংঘ করেছে, কিন্তু আমি বিচার শেষ করি প্রক্রিয়া এখনো আমি শেষ করি চলমান। জাতিসংঘের যে বিচারের পক্ষে বলা হচ্ছে সেটার জন্য স্পেসিফিক সময় দিয়েছে। কেন কালকে আমাকে একটা রাষ্ট্রের যেখানে রাষ্ট্রপ্রধান বসবাস করে আপনি তার নিরাপত্তা বানচাল করার জন্য, ইটস ফর নাথিং টু মেক দ্য কিউএস ইলেকশনের আগে। আমি এই জন্যই জি। বলছি যে এই কাজটা অর্কেস্ট্রেটেড বাই জামায়াতে ইসলামী এবং তার যে পেরিফেরিতে থাকা, ছায়ার মধ্যে থাকা যে জনগোষ্ঠী, তারা এখন এরা ওই দিনই আলোকিত হয় যেদিন জামাত এদেরকে আলোকিত করে, এর বাইরে তাদের কোনো নিজস্ব আলো নেই। জি জি, ধন্যবাদ। আমি একটু সিফাত আপনার কাছে আসবো, তারপর আমাকে আরেকজনের গেস্টের কাছে যেতে না, হবে। আসলে এগুলো আনসার দেওয়ার তো আসলে এগুলো মানে এমন বেসলেস ক্লেমস, হ্যাঁ, বেসলেস ক্লেমস আনসার আর কি দেব? আপনি baseless- আচ্ছা ভাই, আপনি আপনার কথার সময় তো আমি আপনাকে ইন্টারাপ্ট করি না, আপনি কেন বারবার ইন্টারাপ্ট করছেন? দিস ইজ নট ইভেন আ বেসিক ম্যানার। সালাউদ্দিন সিফাত। এখন দেখেন, উনারা বলছেন যে হাদির এই ইস্যুটা দিয়ে কিছুক্ষণ আগে উনি এটা কিন্তু ক্লেম করেছেন যে বিএনপির ইশতেহার ইস্যুটাকে তারা মোটামুটি একটা ভণ্ডুল করে দেওয়ার একটা ব্যবস্থা বা ইন্টারনেট থেকে হারিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আচ্ছা ধরেন ফর এক্সাম্পল কালকে জামাত ইসলামে ধরেন কোনো একটা ইশতেহার লঞ্চ করলো ফর এক্সাম্পল, এবং কালকে ধরেন পুরো বাংলাদেশ ধরে বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি হলো, বজ্রপাতে 100 জন ধরে মারা গেল, আল্লাহ মাফ করুক। আমি কি বলবো যে এগুলা করার মধ্য দিয়ে মূলত জামাতে ইসলামের এই ইস্যুটাকে, ইশতেহারের ইস্যুটাকে হাইড করা হয়েছে? মানে অ্যাবসলিউটলি ননসেন্সিক্যাল কথাবার্তা এগুলা। আপনি ধরেন জি। ভাই, এই যে আপনি ভাই আপনি আমার please, বয়সে অনেক ছোট, না, না। প্লিজ শব্দগত না, ব্যবহার না, আপনি আমাকে জামাতের বিপিন বলবেন। আমি আপনি কিন্তু বলবেন আপনাকে কেন? ননসেন্স বলি নাই। তো আপনি আমি আপনাকে ননসেন্স বলি না। আপনার কমেন্ট কি আমি ননসেন্সিক্যাল বলেছি? হাউ ডু ইউ সে যে আমি জামাত ইসলামের বি টিম? আমার জামাত ইসলামের বাইরে আলাদা মানে আমাদের আলাদা আইডিওলজিক্যাল সেটিংস আছে। আপনি হাউ ডু ইউ সে আমি জামাত ইসলামের বি টিম এন্ড ইউ আর সেইং ইট, এবং আপনি আমাকে বলছেন আপনি আমাকে রেসপেক্ট দিচ্ছেন, আপনি আমাকে একটা লাঠি মেরে বলতেছেন আপনাকে আমি রেসপেক্ট করতেছি। গরু মেরে জুতা দান, মানে জুতা মেরে গরু দান। আমি আপনার দলকে বলছি, হ্যাঁ, তো আপনাকে আমি তো ব্যক্তি I'm কথা বলি নাই। representing- আচ্ছা, কিন্তু। আমরা I'm representing my প্রাসঙ্গিক party. থাকি। শাহিদ আলম, সালাউদ্দিন সিফাত, ধন্যবাদ আপনাদের দুজনকে। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনার কাছে আসতে চাই। এই বিষয়ে তো অনেকক্ষণ কথা হলো, আপনাকে আমি একটা জরিপ নিয়ে একটা বিষয় আনতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা সোচ্চার এর জরিপ অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 37.9% ভোটার ধানের শীষ বেছে নিতে পারেন, এমন একটি কথা উঠে এসেছে। পাশাপাশি 37% ভোটার জামাতকে ভোট দিতে পারেন। ঢাকার 4টি আসনে এই জরিপ চালিয়েছে সংস্থাটি। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ সমর্থকদের ভোট বিএনপি এবং জামাত প্রায় সমান সমান পাওয়ার কি কারণ বলে আপনার মনে হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগের প্রশ্ন উত্তর দিব না, তাই তো? যদি কিছু যোগ করতে চান না আপনি অবশ্যই করতে পারেন। বিষয়গুলোর মানে ভারসাম্যপূর্ণ আলোচনাও করা যেতে পারে, আর ডিবেট তো আছে আমাদের সমাজে, সবসময় ছিল। 54 বছরের ইতিহাসকে যদি আপনি পর্যালোচনা করেন, আমরা কিন্তু বেশ কয়েকবার রিকনসিলিয়েশনের সুযোগ পেয়েছি, এবং 5 আগস্টের পরেও কিন্তু রিকনসিলিয়েশনের একটা সুযোগ তৈরি হয়েছিল, সেটাও কিন্তু 2.5 বছর হয়েছে। সেটা কিন্তু কোনো উদ্যোগ সেভাবে নাই, চোখে পড়ার মতো নাই। প্রত্যেকটা রাষ্ট্রে যেখানেই আপনি দেখবেন কর্তৃত্ববাদ, ফেসিবাদ বা এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু রাষ্ট্র উদ্যোগ নিয়েছে কিভাবে জাতিকে সংহত করবে। সেই ক্ষেত্রে ন্যায় বিচার সামনে এসেছে, ট্রুথ কমিশন সামনে এসেছে, আরও অন্যান্য সুযোগ আসছে, এবং এগুলো জনমতের ভিত্তিতে, গণমতের ভিত্তিতে, আইনি প্রক্রিয়ায়, এবং যেটা বললাম যে ন্যায় বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে হয়েছে। এগুলো করতে হয়, না হলে জাতি ধরেন আমরা কিন্তু এখনও সেই 71 আলোচনা কিন্তু আমরা ছাড়তেই পারছি না।
কারণ আমাদের কাছে একটা কার্ড হিসেবে এটা রয়ে গেছে। এখন আপনি যদি এই প্রক্রিয়াটাকে রাষ্ট্রীয়ভাবে সমাধান না করেন তাহলে তো আপনি কখনোই ঐতিহাসিক দায় থেকে মুক্তি পাবেন না। আদর্শিক শুধু আদর্শিক কথা বলছি না, এটা তো অসংখ্য এক্সাম্পল আছে সারা পৃথিবীতে। মানে এই ধরনের শুধু এই সংকটের কথা বলছি না, আমরা যে সকল সংকটগুলোতে পড়েছি গত 54 বছরে, এই সংকট আরও অনেক দেশ পড়েছে, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকায়। আমি এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার পলিটিক্স পড়াই, কম্পারেটিভ পলিটিক্স পড়াই। অনেক দেশে এই সমস্যা গিয়েছে। আমাদের চেয়ে আরও বেশি সময় ধরে কর্তৃত্ববাদী অনেকেই ছিল। তারপর আপনি দেখেন এই যে পিনোশেটের দেশ চিলি অত্যন্ত খারাপ দেশ, যে দেশে আমরা গুম খুনের শিকার হয়েছে বেশি করে গত 15 বছর, অথচ চিলিতে 90-র দশকে গুম খুনে অস্থির মানুষ। পিনোশেটের চিলি এখন পৃথিবীতে গণতন্ত্রের, পূর্ণ গণতন্ত্রের, পৃথিবীতে যে 22টা গণতান্ত্রিক দেশ আছে এর মধ্যে একটা দেশ চিলি। এবং পৃথিবীতে অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলো, মানে যে দেশ সবচেয়ে ভঙ্গুর, একজন সামরিক শাসকের অধীনে ছিল, দেশটা ধ্বংস হয়ে গেছে, সেই দেশটা এখন অর্থনৈতিকভাবে পৃথিবীতে যে সকল দেশগুলো সামরিক শাসনের অধীনে ছিল তার মধ্যে সবচেয়ে টপ। তাহলে এই যে ফিরে আসছে মাত্র 90-র দশক, 15 বছর 20 বছর হয়েছে, 20 বছরে গণতন্ত্রের সর্বোচ্চ পর্যায়ে কর্তৃত্ববাদ, চরম কর্তৃত্ববাদ থেকে আবার চরম অর্থনৈতিক খারাপ পরিস্থিতি থেকে চরম অর্থনৈতিক ভালো অবস্থা, এটা অর্জন করা যায় পৃথিবীতে, এর মডেল আছে। তো আমরা কি বিবাদের মধ্যে থেকে যাব নাকি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এটা শেষ করব, এটা একটা প্রশ্ন আমাদের থাকতেই হবে। খুবই সুন্দর একটা প্রশ্ন। দ্বিতীয়ত হলো এবং আমি এর সাথে একটু যোগ করতে চাই যে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন কিনা যে চিলি যেভাবে করে এক জায়গা থেকে এক অবস্থান থেকে উঠে এসেছে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা কিভাবে সম্ভব হতে পারে? যদি এত ছোট কথায় সম্ভব হয় না। বাংলাদেশের ক্ষেত্রে শুধু চিলি মডেল না, আরো অসংখ্য মডেল আছে। আমি বলছি যে বাংলাদেশের ক্ষেত্রে আরো সহজ। এদেশের মানুষ যে পরিমাণ পরিশ্রম করে দেশে এবং দেশের বাইরে, আপনার অর্থনীতিকে তারা চাঙ্গা করে রাখছে অলওয়েজ। আপনি কিছু করছেন না, রাষ্ট্র এবং সরকার কিন্তু খুব সামান্যই প্রণোদনা দেয়, সব নিজেরাই করে ব্যক্তি। একটা সমাজের, একটা রাষ্ট্রের ব্যক্তি মূল অ্যাসেট, রাষ্ট্র প্রণোদনা খুবই কম। সেই লোকগুলোকে আমরা সবসময় হতাশ করে যাই প্রতিটা মুহূর্তে। এখন যে প্রশ্নটা, একটা প্রশ্ন একটু জোড়াতালি দিই, সেটা হলো বহুদলীয় গণতন্ত্রের বিএনপির সাথে আছে, এবং এটা যেখানে আমি মাঝে মাঝে বলি যে একজন শাসকের পক্ষে, সামরিক শাসকের ধর্মই হলো ক্ষমতায় এসে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করা। সেখানে একজন সামরিক শাসক দেখা গেছে যে ক্ষমতায় এসে বরং যেখানে 4র্থ সংশোধনীর কারণে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করা অটোমেটিক তার জন্য, মানে সে আছেই স্বৈরাচারী শাসনের ভিতরে, ইচ্ছা করলেই 2 দশক থেকে দেখা যায় যদি আপনি আবার বিদ্রোহ না করেন, মানে সময় নেওয়া যায়। সেখানে একটা লোক কিন্তু সবাইকে নিয়ে চলতে চেষ্টা করেছেন, এই জন্য তার সে একটা ক্রেডিট পেতে পারে। আমি প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা বলছি। আচ্ছা, তো এটা কিভাবে হয়েছে, কি প্রক্রিয়া হয়েছে, তখন সংহতি ছিল না, মানে সংহতি অর্জনের জন্য দ্রুততার সাথে এটা একটা আরো একটা বড় বিচারিক প্রক্রিয়ার মধ্যে যেতে পারতো, কিন্তু সেই সময় সেই পরিস্থিতি কি ছিল না। আমরা কিন্তু ঠিক একই আবার 2 বছর ধরে কিন্তু আমি অধ্যাপক ইউনূসের শাসন আমলেও কিন্তু আমরা একটা বিচারিক প্রক্রিয়া, ন্যায় বিচারের মধ্যে যেতে পারতাম। আমি একটা মিনিট আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন, তাহলে কি তারেক রহমান যে অফারটা দিচ্ছে আপনার কথা অনুযায়ী, ইজ ইট ভ্যালিড, রেশনাল অর ইরেশনাল? এটা তো একটা বক্তব্য উনি আসছে, উনি যে কথাটা বলেছেন যে এটা আমার কাছে মনে হচ্ছে এমনটা তো না, বাংলাদেশের সকল মানুষ বলতেছে যে সব কিছুই মানে এখানে উদারে ওয়ে, একটা যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থাটার ব্যাপারে আমাদের একটা মূল্যায়ন দরকার আছে, একটা জাস্টিস দরকার আছে, এবং এই শাসন ব্যবস্থাটার ব্যাপারেও যেমন আমরা ন্যায় বিচারের মধ্যে দিয়ে যাবো, আবার একইভাবে আপনারা দুজনেই একই কথা বলছেন, অপরাধীদের ব্যাপারেও কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের কথার মধ্যে মৌলিক জায়গায় খুব কমই পার্থক্য আছে, অপরাধীদের ব্যাপারে আমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আরেকটা হলো আপনি যেটা বলছেন, যদি অপরাধ না করে থাকে এবং যদি সে অ্যাসিমিলেটেড হতে চায়, যদি সে রিকনসিলিয়েশনে আসতে চায়, এখন তাকে কি অপরচুনিটি দিবেন, এটাও রাষ্ট্র ভাবতে পারে। এটা রাষ্ট্রের ভাবনা, এটা শুধুমাত্র আপনার আমাদের 3 জনের ভাবনা। রাষ্ট্র কিন্তু ভাবতেই হবে যে সে অপরাধী না। এই কারণে তো আমরা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছি, কিন্তু সেটা তো আগে তো প্রথমে জাস্টিস আসতে হবে, তাই না? অফকোর্স, আমি তো সেই কথাই বলছি। ইভেন 2 বছর ধরে কিন্তু 2 বছর ধরে কিন্তু আমরা জাস্টিসের জন্য অপেক্ষা করছি। অলরেডি আমরা কিন্তু এই সরকারকেও বলতে পারি যে এই কাজগুলো কিন্তু এই সরকার করে যেতে পারতো। জি, এই সরকারের ব্যর্থতা আছে। জাস্টিস একটা ভার্ডিক্ট একটা হয়েছে না শেখ হাসিনার ফাঁসি, সেটা একটা 2টা 5টা ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু আমার কথা হলো আপনি না এটা এই জন্য না, আমি বলছি আমার কথা প্লিজ 1 মিনিট। এটা যে যদি আমি আপনাদের দয়া করে কাউন্টার দিতে চাই না, আমি আমার একটা কথা বলি, দেখেন আপনাদের ভালো লাগে না, 1 মিনিটে বলি যে এটা কি আপনার জাস্টিসটা হলো পূর্ণাঙ্গ জাস্টিস, এই ক্ষেত্রে শেষ হয়েছে, এটা সমাধান হয়ে গেছে। রাষ্ট্র বলতে হবে আমি এটা সমাধান করে ফেলেছি, ওকে ফাইন, এই জায়গায় আমাদেরকে যেতে হবে। অন্তত আমরা হয়তো 100% পারবো না, 80%, 90%, রাষ্ট্রীয় উদ্যোগ এটা শেষ করতে হবে। এবং এইটা শুধু রাষ্ট্র করলেই হবে না শাহেদ ভাই, এটা জনগণের একমত হতে হবে, অ্যাকসেপ্টেন্স থাকবে। আপনার রাষ্ট্র সবকিছু নিজের জোর করে করলে তো আগের মতই হলো, ওই যে 5 আগস্টের শাসন ব্যবস্থা, নাগরিক কিভাবে নিচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জনগণ চাবে এবং রাষ্ট্র এটাকে সম্পাদন করবেন সবার ইচ্ছাতে, এমনটাই হওয়া উচিত। আমি জরিপের বিষয়টা জরিপ চলে আসছে 30 সেকেন্ড। এটা আপনি